দেখো স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হুম, চল শুরু করি আমরা। দেখো তোমার মলিকুলার স্পেকট্রোস্কোপি এবং ফটোকেমিস্ট্রি যে পার্টটা আছে তাতে মানে যাদের মানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে যেমন রামন এটা নেই, এনএমআরটা নেই, তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটির যে সিলেবাস আছে তাতে তোমার আজকে যেটা আজকে পড়ালেই অ্যাকচুয়ালি সিলেবাসটা তোমার শেষ হয়ে যাবে। আর যাদের আদার দ্যান ক্যালকাটা ইউনিভার্সিটি তাদের কিন্তু মলিকুলার স্পেকট্রোস্কোপির আরেকটু পার্ট আছে, যেটা এনএমআর রিলেটেড যে পার্টটা, সেই এনএমআর রিলেটেড পার্টটা আমাকে করতে হবে। আচ্ছা, তাহলে আমরা আগের দিন একটা প্রবলেম তোমাদের দিয়েছিলাম, সেটা হচ্ছে যে আমরা কোনো একটা ফটোকেমিক্যাল রিয়াকশন তার যদি মেকানিজম দিয়ে দেওয়া থাকে, তো সেই মেকানিজম থেকে কেমন করে কোয়ান্টাম ইল্ড বের করতে হয় সেইটা নিয়ে কথাবার্তা হচ্ছিল। তাতে আমরা হাইড্রোজেন আর আয়োডিন মিলে যে 2HI হচ্ছে বা 2HI ভেঙে গিয়ে যে হাইড্রোজেন আয়োডিন হচ্ছে, সেই এক্সাম্পলটা আমরা কষেছিলাম। আচ্ছা, আর একটা এক্সাম্পল আমি কষতে দিয়েছিলাম, সেটা হচ্ছে যে হাইড্রোজেন এবং Br2 মিলে যে এইচ ব্যার তৈরি হচ্ছে, সেই যে রিয়াকশনটা তার কোয়ান্টাম ইল্ডটা আমাদের একটুখানি বের করতে হবে। তাহলে আমরা সেইটা আগের দিন হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম, সেটা আমি আরেকবার একটুখানি করব, করে তারপরে দু তিনটে কনসেপ্ট জাস্ট বাকি আছে। একটা ফটো স্টেশনারি স্টেট বা ফটোকেমিক্যাল ইকুইলিব্রিয়াম যেটা, সেটা একটুখানি বুঝতে হবে। ফ্লুরোসেন্স কোয়েন্টিং সেকেন্ড থেকে স্টালভোরমার ইকুয়েশন আছে, সেটা একটুখানি বুঝতে হবে। আর ফাইনালি হচ্ছে কেমোলুমিনেসেন্স বলে একটা ব্যাপার আছে, সেইটা একটুখানি দেখে নিতে হবে। তো এই তিনটে ইম্পর্টেন্ট জিনিস আমরা অ্যাকচুয়ালি করতে চলেছি আর কি। তো প্রথমে এইটাকে করা যাক। তোমার H2 প্লাস Br2, এখান থেকে তৈরি হচ্ছে 2HBr এবং সাডেনলি লাইট নিয়ে, এইটা একটা রিয়াকশন। এর ক্ষেত্রে হচ্ছে ইভালুয়েশন অফ এক্সপ্রেশন অফ কোয়ান্টাম ইল্ড, ইভালুয়েশন অফ এক্সপ্রেশন অফ কোয়ান্টাম ইল্ড, এইটা একটুখানি আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, দেখো এই যে কোয়ান্টাম ইল্ডের এক্সপ্রেশনটা বের করবে তার জন্য মেকানিজমটা দরকার। হ্যাঁ, এই মেকানিজমটা খুব ভালো করে দরকার। মেকানিজমটা কি আছে না, প্রথমে Br2 দিয়ে অ্যাকচুয়ালি গল্পটা স্টার্ট হয়। Br2 এ তোমার লাইট অ্যাবজর্ব করে, H নিউ লাইট অ্যাবজর্ব করলো, থেকে ইন্টেন্সিটি অফ অ্যাবজর্পশনটা তো আই ABS, সেখান থেকে তৈরি হচ্ছে 2Br। এটা তোমার ইনিশিয়েশন স্টেপ, যে প্রথমে Br2 ভেঙে গিয়ে Br ফ্রি র্যাডিক্যাল তৈরি করলো। আর এবারে ওয়ান্স Br ফ্রি র্যাডিক্যাল তৈরি হলো, সে হাইড্রোজেনের সাথে রিয়াক্ট করছে, রিয়াক্ট করে কি তৈরি করছে না HBr তৈরি করছে, প্লাস একটা H ফিরে পেলে এইখানে রেড কনস্ট্যান্ট K2 বলছে। প্রথম স্টেপটা রেড কনস্ট্যান্ট কিছু লেখার দরকার নেই, কারণ তুমি জানো যে প্রাইমারি প্রসেস ফটোকেমিক্যাল রিঅ্যাকশনের প্রাইমারি প্রসেসটা সেটা ঠিক ল মাস অ্যাকশনটা ওবে করে না। এখানে রেডটা গেছে আই অ্যাবজর্বের সঙ্গে সমান হয়ে যাবে। এইখানে কেউ একজন আসছে, তো জয়েন করিয়ে নিই। এটা হলো, তারপরে তোমার H প্লাস Br2, এই H সে আবার Br2 সঙ্গে রিয়াকশন করলো, ভাই রেড কনস্ট্যান্ট K3 সেটা তৈরি করছে, HBr তৈরি করছে, আবার একটা Br তৈরি হয়ে গেল। এবারে H আবার
এইচ বিআর এর সাথে রিয়াক্ট করতে পারে ভাই রেট কনস্ট্যান্ট K4 করে H2 প্লাস বিআর তৈরি করতে পারে, আর ফাইনালি টার্মিনেশনটা এরকম ভাবে করছি। তো দুটো বিআর ফ্রি র্যাডিক্যাল বিআর প্লাস বিআর যুক্ত হয়ে ধরো তোমার বিআর2 তৈরি করলো ভাই রেট কনস্ট্যান্ট K5। তাহলে এই মোটামুটি ভাবে টিপিক্যাল যে স্টেপস গুলো হচ্ছে এরকম আছে। এটা যে প্রপোজ মেকানিজমটা হচ্ছে এরকম। এটা যে প্রপোজ মেকানিজমটা হচ্ছে এইটা। আচ্ছা, তাহলে এই যদি প্রপোজ মেকানিজমটা হয় তাহলে আমি এখানে যেটা প্রথমে করি যে এইচ বিআর তৈরি হওয়ার রেটটাকে দেখতে চাইছি, রেট অফ ফরমেশন অফ এইচ বিআর। তাহলে ডি কনসেন্ট্রেশন অফ এইচ বিআর বাই ডিটি এইটা একটুখানি দেখতে চাই। দেখো এইচ বিআর তৈরি হচ্ছে স্টেপ 2 তে ভাই রেট কনস্ট্যান্ট K2, তাহলে এটা হচ্ছে K2 ইনটু H2 ইনটু বিআর এর কনসেন্ট্রেশন। এইচ বিআর তৈরি হচ্ছে স্টেপ 3 তে K3 বিআর2 ইনটু H। আচ্ছা, স্টেপ 4 এ হচ্ছে এইচ বিআর ভেঙে যাচ্ছে মানে একটা মাইনাস হয়ে গেল, মাইনাস K4 এইচ বিআর ইনটু H। মানে তুমি এটাকে জাস্ট এইভাবে লিখতে পারো K2 H2 বিআর প্লাস K3 বিআর2 মাইনাস K4 এইচ বিআর। যদি করো তাহলে এটা কমন নিয়ে নাও, করে এখানে জাস্ট এইচটাকে করে দিলে তুমি। এইটা হচ্ছে ডি এইচ বিআর বাই ডিটি। আচ্ছা, এবারে জাস্ট তোমরা জানো যে এখানে এইচ এবং বিআর তারা ফ্রি র্যাডিক্যাল, অর্থাৎ তারা অ্যাক্টিভেটেড স্পিসিস। যারা শর্ট লিভ তাদের জন্য তোমাকে স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করতে হবে। তাহলে কি হচ্ছে না, স্টেডি স্টেট এই যেটা লিখলাম সেটা হচ্ছে রেট অফ ফরমেশন অফ এইচ বিআর, রেট অফ ফরমেশন অফ এইচ বিআর। এটা হচ্ছে মেকানিজমটা। আচ্ছা, এবারে এটা করতে হবে তোমাকে স্টেডি স্টেপ অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করতে হবে। স্টেডি স্টেপ অ্যাপ্রক্সিমেশন ফর এইচ অ্যান্ড বিআর, এদের দুজনের জন্য তোমাকে স্টেডি স্টেপ অ্যাপ্রক্সিমেশনটাকে ব্যবহার করতে হবে। তা দেখো ডি এইচ বাই ডিটি যদি তুমি করো, দেখো এইচ তৈরি হয়েছে হচ্ছে স্টেপ 2 তে তৈরি হয়েছে, তাহলে K2 H2 বিআর এটা। আচ্ছা, এইচ ডিসঅ্যাপিয়ার করেছে স্টেপ 3 তে, এইচ ডিসঅ্যাপিয়ার করেছে স্টেপ 4 এ, তাহলে মাইনাস মাইনাস K3 বিআর2 এইচ মাইনাস K4 এইচ বিআর এইচ বিআর এইচ। এইটা দিস হ্যাজ টু বি ইকুয়াল টু 0। এটা ঠিক আছে, এইটা একটা পার্ট। মানে তোমার স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন ফর এইচ যখন তুমি লিখবে। আর একটা ইকুয়েশন হচ্ছে ডি বিআর বাই ডিটি, রেট অফ ফরমেশন অফ বিআর যখন তুমি কনসিডার করছো। দেখো স্টেপ 1 এ হচ্ছে বিআর তোমার তৈরি হয়েছে। আচ্ছা, এই পার্টিকুলার রিঅ্যাকশনের রেটটা যদি আই অ্যাবজর্ব হয় তাহলে বেসিক্যালি কি 1/2 ডি বিআর বাই ডিটি, সেটা হচ্ছে এই স্টেপটার জন্য ভেলোসিটিটা। এই স্টেপটার জন্য ভেলোসিটিটা ভি1টা তুমি যদি বিআর এর টার্মসে লেখো কি হয়, 1/নিউ ডিসিআই বাই ডিটি, তাহলে তার স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টটা লিখতে হবে 1/2 ডি বিআর বাই ডিটি, সেইটা হবে তোমার আই অ্যাবজর্ব। তো সেখান থেকে ডি বিআর বাই ডিটি করে 2 ইন্টু আই অ্যাবজর্ব হয়ে যাবে। তার মানে প্রথম স্টেপটা যেটা হচ্ছে
যে 2 ইন্টু আই অ্যাবজর্ব। এইটাই তো আলাদা করে তোমাকে মাথায় রাখতে হবে, এটা ল অফ মাস অ্যাকশন ওবে করবে না, বরকে সূত্রটা ওবে করবে না। এই প্রথম স্টেপটার জন্য যদি রেট অফ দ্য রিঅ্যাকশনসটা তুমি লেখো তাহলে সেটা 1 বাই মিউ আই ডিসিআই বাই ডিটি, অর্থাৎ বিআর এর টার্মসে লিখলে 1/2 ডি বিআর বাই ডিটি, সেটা হচ্ছে আই অ্যাবজর্বের সঙ্গে সমান হবে। সেখান থেকে ডি বিআর বাই ডিটি সেটা হচ্ছে তোমার 2 ইন্টু আই অ্যাবজর্ব হয়ে যাবে। এটা স্টেপ। আচ্ছা, স্টেপ 2 তে বিআর ডিসঅ্যাপিয়ার করেছে, তাহলে মাইনাস কে টু H2 ইন্টু বিআর। আচ্ছা, স্টেপ 3 তে বিআর তৈরি হয়েছে, মানে প্লাস K3 বিআর2 H। স্টেপ 4 এ বিআর তোমার তৈরি হয়েছে, তাহলে প্লাস K4 H বিআর H। আর স্টেপ 5 এ কি হয়েছে, বিআর তোমার ডিসঅ্যাপিয়ার করেছে। স্টেপ 5 এ 2 বিআর থেকে বিআর2 তৈরি হয়েছে, তার মানে এটা হচ্ছে মাইনাস K5 ইন্টু 2 হবে একটা, বিআরটা স্কোয়ার হবে, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। মানে যে স্টেপ 4টা যখন তুমি লিখবে, এখানে 2 বিআর থেকে বিআর2, তো আবার একই রকম মাইনাস 1/2 ডি বিআর বাই ডিটি, সেটা হয়ে যাবে K5 ইন্টু বিআরটা স্কোয়ার। তাহলে ডি বিআর বাই ডিটিতে মাইনাস 2 ইন্টু K5 ইন্টু বিআর2 তার স্কোয়ার। এটা ধরো এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে তুমি 1 নম্বর ইকুয়েশন বলো, এই ইকুয়েশনটাকে তুমি 2 নম্বর ইকুয়েশন বলো, এই ইকুয়েশনটাকে তুমি 3 নম্বর ইকুয়েশন বলো। আচ্ছা, ফর্ম ইকুয়েশন 2 and 3 তুমি কি পাচ্ছ? ফর্ম ইকুয়েশন 2 and 3 দেখো এই 2 নম্বর ইকুয়েশনটাকে একটা মাইনাস সাইন দিয়ে তুমি গুণ করে দাও, তাহলে সেটা তো জিরোই থাকবে। তাহলে করলে কি হবে, এই K2টা মাইনাস K2 হয়ে যাবে, মাইনাস K3টা প্লাস K3 হয়ে যাবে, মাইনাস K4টা প্লাস K4 হয়ে যাবে। তার মানে এই যে পার্টটা, এই যে এতখানি পার্ট, এই পার্টটা থেকে তুমি একটা মাইনাস কমন নিয়ে নাও, তাহলে দেখো বেসিক্যালি এই জিনিসটা হয়ে যায়, যেটা অ্যাকচুয়ালি জিরো। তো সেখানে এই পুরো পার্টটা বাদ চলে গেল। ধরো ইকুয়েশন 2 and 3 কি হচ্ছে, 2 আই অ্যাবজর্ব দিস হ্যাজ টু ইকুয়াল টু, মানে মাইনাস 2 K5 ইন্টু বিআর তার স্কোয়ার, দিস হ্যাজ টু বি ইকুয়াল টু 0। সেখান থেকে বিআর এর কনস্ট্যান্টটা তুমি বের করে, 2 তোমার বাদ চলে গেল, আই অ্যাবজর্ব বাই K5 তার পাওয়ার হচ্ছে তোমার হাফ। আই অ্যাবজর্ব বাই K5 তার পাওয়ার হচ্ছে হাফ। এটা হচ্ছে বিআর মাইনাসের কনসেন্ট্রেশন। এটা হয়ে গেল। আচ্ছা, এবারে এই এক্সপ্রেশনটা তুমি যদি 2 নম্বর ইকুয়েশনে বসা, তাহলে ফর্ম এইটা ধরো তোমার 4 নম্বর হলো। তাহলে ফর্ম ইকুয়েশনস 2 and 4, দেখো তুমি যদি 2 নম্বর ইকুয়েশনটা দেখো, 2 নম্বর ইকুয়েশন থেকে তুমি এইচ এর কনসেন্ট্রেশনটা কত পাচ্ছ না, K2 ইন্টু H2 ডিভাইডেড বাই K3 বিআর2 প্লাস K4 এইচ বিআর। এইটা তার সঙ্গে একটা বিআর এর কনসেন্ট্রেশন এখানে রয়ে গেছে, এটা ঠিক আছে। মানে এই ইকুয়েশন থেকে দেখো, এই ইকুয়েশন থেকে তুমি যদি এইচ এর কনসেন্ট্রেশনটা বের করতে চাও, তাহলে K2 H2 বিআর ডিভাইডেড বাই K3 বিআর2 K4 এইচ বিআর, এটা হয়ে যাচ্ছে। তাহলে এইটা হয়ে যাবে কত, K2 H2 ডিভাইডেড বাই K3 বিআর2 প্লাস K4 এইচ বিআর, তার সঙ্গে আই অ্যাবজর্ব বাই K5 হোল টু দি পাওয়ার 1/2। এইটা ঠিক আছে। এটা হচ্ছে এইচ এর কনসেন্ট্রেশনটা তোমার বেরোলো। তাহলে আমি এটা ধরো 5 নম্বর ইকুয়েশন। তাহলে দেখো আমার 1 নম্বর ইকুয়েশনে যখন ডিএইচ বিআর বাই ডিটি করেছিলাম, সেখানে বিআর এর কনসেন্ট্রেশন এবং এইচ এর কনসেন্ট্রেশনটা লাগতো। এবার আমি এখানে এইচ এর কনসেন্ট্রেশন এবং বিআর এর কনসেন্ট্রেশনটা হচ্ছে ফ্রম স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন বের করে নিয়েছি, ঠিক আছে। তাহলে এবারে এই দুটোকে আমি ইকুয়েশন 1 এ বসিয়ে দিচ্ছি। তাহলে ফর্ম ইকুয়েশন 1, 4 and 5 তুমি কি পাচ্ছ? ফর্ম ইকুয়েশন 1, 4 and 5 কি পাচ্ছ? দেখো ফর্ম ইকুয়েশন 1,
4 and 5 তুমি যেটা পাচ্ছ dHbr বাই dt, সেটা হচ্ছে dHbr বাই dt, এটা সেটা প্রথমটা হচ্ছে K2H2 ইন্টু বিআর এর কনসেন্ট্রেশন হচ্ছে I absorb বাই K5 টু দি পাওয়ার হাফ হলো, প্লাস K3Br2 মাইনাস K4HBr, K3Br2 মাইনাস K4HBr, তার সাথে গুণ হচ্ছে কি না তোমার H প্লাসের কনসেন্ট্রেশনটা, মানে H এর কনসেন্ট্রেশনটা তুমি কোথা থেকে পেয়েছো না 5 নম্বর ইকুয়েশন থেকে পাচ্ছ, সেটাকে বসাবো। তো এটা হচ্ছে কত, K2H2 ইন্টু I absorb বাই K5 তার পাওয়ারটা হাফ ডিভাইডেড বাই K3Br2 প্লাস K4HBr। তো দেখো আমি এই K2H2 এই পুরো পার্টটাকে কমন নিতে পারছি, তাহলে 1 প্লাস K3Br2 প্লাস মাইনাস K4HBr মাইনাস K4HBr, এখানে নিচে আছে K3Br2 প্লাস K4HBr, এইটা তার সাথে গুণ আছে I absorb বাই K5 তার পাওয়ার হচ্ছে তোমার হাফ, এটা। তা এটা সিম্পলিফিকেশনটা করলে কি হবে, K4H তোমার কেটে চলে গেল, তার মানে 2 K3Br2 ডিভাইডেড বাই K3Br2 প্লাস K4HBr, এখানে I absorb বাই K5 তার পাওয়ার হচ্ছে তোমার এটা হলো। তুমি এটা করতে পারো, K3Br2 দিয়ে ভাগ করে দিলে 2 বাই 1 প্লাস K4HBr বাই K3Br2 ইন্টু I absorb বাই K5 তার পাওয়ার হচ্ছে তোমার হাফ, এটা। বলো। ও এটা তো, ও সরি, এটা এটা লিখতে ভুলে গেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তাই, এখানে K2H2 টা আছে এখানে, অবশ্যই, হ্যাঁ অবশ্যই K2H2 টা আছে, হ্যাঁ এটা K2H2 টা আছে কিন্তু, হ্যাঁ 2 K2H2 টা আছে, মানে আমি কমন নেওয়ার সময় এই যে K2H2 পার্টটা লিখতে ভুলে গেছি। তো ঠিক আছে, তাহলে এইটা দাঁড়াচ্ছে। আচ্ছা এবারে দেখো, যে রিয়াকশনটা তুমি কনসিডার করছো, যেহেতু তোমার H2 প্লাস Br2 এইটা রিয়াক্ট করে 2HBr তৈরি করছে, তাহলে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন মাইনাস ডি H2 বাই dt, কারণ এর স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট -1, Br2 রেসপেক্টে করলে মাইনাস ডি Br2 বাই dt, এইটা ইকুয়াল টু কত হবে, হাফ ডি HBr বাই dt, মানে রেট অফ দ্য রিয়াকশন তো এইভাবে, তো 1 বাই নিউ আই DCI বাই dt, এটা। তাহলে এখান থেকে খেয়াল করে দেখো, তুমি পরিষ্কার যেটা দেখতে পাচ্ছ, ডি মানে যাকে মানে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন বা রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ তোমার H2 বা Br2, সেটা কিন্তু হাফ ইন্টু ডি HBr বাই dt, তার মানে তুমি এইটা লিখতে পারো মাইনাস ডি, মানে হাইড্রোজেন কি রেটে ডিসঅ্যাপিয়ার করছে, অথবা Br2 কি রেটে ডিসঅ্যাপিয়ার করছে, সেটা কত হবে, হাফ ইন্টু ডি HBr বাই dt। তাহলে এখানে হাফ করে দিয়ে দুইটা তোমার কেটে চলে গেলে পড়ে থাকছে কত, K2H2 ডিভাইডেড বাই 1 প্লাস K4HBr বাই K3Br2
ইন্টু আই অ্যাবজর্ব বাই K5, তার পাওয়ার হচ্ছে তোমার হাফ। এটা হলো রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ হাইড্রোজেন বা রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ ব্রোমিন যদি তুমি কনসিডার করো, এটা দেখতে পাচ্ছ। তাহলে এবারে কোয়ান্টাম ইলটা তাহলে কি হয়ে যাবে? কোয়ান্টাম এফিসিয়েন্সি বা কোয়ান্টাম ইল ফাইটা হচ্ছে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ রিঅ্যাক্ট্যান্ট ডিভাইডেড বাই হচ্ছে আই অ্যাবজর্ব, মানে মাইনাস ডি H2 বাই ডিটি রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ রিঅ্যাক্ট্যান্ট বাই আই অ্যাবজর্ব, অথবা তুমি এটাকে মাইনাস ডি Br2 বাই ডিটি বাই অ্যাবজর্ব, মানে কি রেটে রিঅ্যাক্ট্যান্ট ডিসঅ্যাপিয়ার করছে, কি রেটে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটা না, কি রেটে রিঅ্যাক্ট্যান্ট ডিসঅ্যাপিয়ার করছে সেইটা ডিভাইডেড বাই আই অ্যাবজর্ব। কি হবে এটা? তো দেখো এই আই অ্যাবজর্ব যদি ভাগ হয়ে যায়, নিচে একটা জাস্ট রুট ওভার অফ আই অ্যাবজর্ব রয়ে যাবে। তার মানে K2 H2 বাই হচ্ছে তোমার 1 প্লাস K4 HBr ডিভাইডেড বাই K3 Br2 1 বাই রুট ওভার অফ K5 অলরেডি ছিল, আর নিচে একটা আই অ্যাবজর্ব তোমার রয়ে যাবে। এইটা হয়ে গেল তোমার কোয়ান্টাম ইল্ডের এক্সপ্রেশন। তো দেখো এই পার্টিকুলার ক্ষেত্রে কোয়ান্টাম ইল্ডের এক্সপ্রেশন হয়ে যাচ্ছে তোমার এই, বুঝছে? তাহলে এই হচ্ছে তোমার এই পার্টিকুলার রিঅ্যাকশনের ক্ষেত্রে কোয়ান্টাম ইল্ডের এক্সপ্রেশন। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে এই যে যে স্টেপ 2টায় দেখো, স্টেপ 2টায় কিছু হাইড্রোজেন ডিসোসিয়েট করেছে। তাহলে এই যে পার্টিকুলার স্টেপটা, এইটা না ভীষণ লং, মানে বিশাল হাই একটা অ্যাক্টিভেশন বেরিয়ার লাগে, কারণ হাইড্রোজেন তার বন্ড ডিসোসিয়েশন এনার্জি খুব বেশি বলে স্টেপ 2তে বিশাল বড় একটা অ্যাক্টিভেশন এনার্জি লাগে, এবং সেই অ্যাক্টিভেশন এনার্জিটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি তোমার এই 75 কিলোজুল পার মোল, এরকম একটা অ্যাক্টিভেশন এনার্জি লাগবে। তার মানে কি K2 এর ভ্যালুটা হচ্ছে খুব ছোট, মানে অ্যাক্টিভেশন এনার্জি কিন্তু খুব বেশি হয়ে যাচ্ছে, K2টা খুব ছোট হয়ে যাচ্ছে। তাহলে K2টা খুব ছোট হয়ে যাওয়ার জন্য, মানে যেহেতু যেহেতু K2 is very small, phi has a very low value. phi এর কিন্তু যথেষ্ট লো ভ্যালু পাওয়া যায়, মানে এই পার্টিকুলার কেসে কোয়ান্টাম ইলটা কিন্তু অনেক কম হয়। তার কারণটা হচ্ছে এই যে K2টা নিউমারেটরে আছে, এবারে স্টেপ 2 এর অ্যাক্টিভেশন বেরিয়ে যদি খুব বেশি হয় আরএনএ সিচুয়েশন থেকে, সেই স্টেপের জন্য যে রেট কনস্ট্যান্ট তার ভ্যালুটা বেশ কম হবে, রেট কনস্ট্যান্ট খুব ভ্যালুটা কম হয়ে যাচ্ছে বলে ফাই এর বা কোয়ান্টাম ইলটা কিন্তু বেশ লো ভ্যালু তুমি পাচ্ছ। আচ্ছা, এবারে যদি এমন হয় যে তোমার শুরুর দিকে যেখানে প্রোডাক্ট খুব বেশি তৈরি হয়নি, আর এরকম যদি সিচুয়েশনটা হতো, মানে ইফ ধরো K4 HBrটা মাছ লেস দেন K3 Br2, মানে একদম শুরুর দিকে আছো যেখানে রিঅ্যাক্ট্যান্ট Br2 অনেক পরিমাণ আছে, কিন্তু প্রোডাক্ট HBr প্রায় তৈরি হয়নি, সেখানে K4 HBrটা অ্যাজ এ হোল মাছ লেস দেন K3 Br2 যদি হয়ে যায়, এই পার্টটা তুমি যদি বাদ দিতে পারো, তখন ফাইভে তুমি একটা অ্যাপ্রক্সিমেট এক্সপ্রেশন পেতে পারো। সেটা হচ্ছে তোমার K2 বাই রুট ওভার অফ K5 ইন্টু H2 কনসেন্ট্রেশন ইন্টু 1 বাই রুট ওভার অফ আই অ্যাবজর্ব, এরকম একটা এক্সপ্রেশন তুমি পেতে পারো। ঠিক আছে? তাহলে এই হচ্ছে H2 প্লাস Br2 মিলে যখন HBr তৈরি হয়েছে, সেই রিয়াকশনের জন্য রিয়াকশনটাকে ঠিকঠাক করে লিখে এবং সেখান থেকে তোমার কোয়ান্টাম ইল বা কোয়ান্টাম এফিসিয়েন্সি এক্সপ্রেশনটাকে বের করা। ঠিক আছে? বোঝা গেছে? হলো? চলো এবারে নেক্সট টপিক আমরা চলে আসি। আচ্ছা, নেক্সট যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে তোমার ফটোসেন্সিটাইজ ফটোসেন্সিটাইজ স্টেট বা ফটোকেমিক্যাল ইকুইলিব্রিয়াম, সরি, ফটোস্টেশনারি স্টেট বা ফটোকেমিক্যাল ইকুইলিব্রিয়াম। ফটোস্টেশনারি স্টেট or photochemical equilibrium।
ঠিক আছে? দেখো, ধরো তুমি একটা রিয়াকশন কনসিডার করছো, তোমার রিভার্সেবল রিয়াকশন কনসিডার করছো, যে রিভার্সেবল রিয়াকশনটা ফরওয়ার্ড প্রসেসটা হচ্ছে তোমার লাইট ইনডিউস প্রসেস, অর্থাৎ ফরওয়ার্ড প্রসেসটা কটা জেনে লাইটের সোর্স লাগছে, লাইটের ইন্টেন্সিটি কত বেশি হবে ফরওয়ার্ড প্রসেসটা রেটটা তত বেশি হবে। কিন্তু ব্যাকওয়ার্ড প্রসেসটা, যে ব্যাকওয়ার্ড প্রসেসটা কিন্তু ডার্ক প্রসেস। আর এবারে একটা সময়, আচ্ছা শুরুর দিকে তো অবভিয়াসলি শুধুমাত্র ফরওয়ার্ড রিয়াকশন করবে, কারণ প্রোডাক্ট কিছু ছিল না। এবার যখন সময় যাচ্ছে তখন কি হচ্ছে না, ফরওয়ার্ড প্রসেসের একটা রেট আছে যেটা আই অ্যাবজর্বের সঙ্গে সমান। এবারে সময়ের সাথে সাথে কিন্তু প্রোডাক্ট বেশি বেশি তৈরি হচ্ছে, তখন ব্যাকওয়ার্ড প্রসেসটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি ঘটছে। ঠিক আছে? এই যে ব্যাকওয়ার্ড প্রসেসটা ঘটছে, এবার তার রেটটা গ্র্যাজুয়ালি বাড়ছে। এবার একটা সময় আসতে পারে যখন এই লাইট ইনডিউস ফরওয়ার্ড প্রসেসের রেট আর ডার্ক যে ব্যাকওয়ার্ড প্রসেস তার রেট হচ্ছে সমান হয়ে গেল। তখন অ্যাজ রিঅ্যাক্ট্যান্ট ও প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা চেঞ্জ হচ্ছে না, তখন একটা ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করছে, যাকেই বলা হচ্ছে ফটোস্টেশনারি স্টেট, ফটোকেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এবার এটা অ্যাকচুয়ালি টু সেন্সে ইকুইলিব্রিয়াম নয়, তার কারণটা হচ্ছে যে তুমি লাইট সোর্সটাকে কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছ বলেই এই সিচুয়েশনটা ঘটছে। লাইট সোর্স যদি বন্ধ করে দাও, অর্থাৎ এক্সটার্নাল এজেন্সি হেল্প যদি তুমি বন্ধ করে দাও, তাহলে কিন্তু একটা সময়ের পরে ওটা কিন্তু আর নর্মাল ইকুইলিব্রিয়ামে ফিরে যাবে। সেই জন্য এটা অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়াম স্টেট বলা উচিত না, তার বদলে এটাকে তোমাকে স্টেশনারি স্টেট বলা উচিত। সেই জন্য এটা অ্যাকচুয়ালি ফটো স্টেশনারি স্টেট, নট তার ইকুইলিব্রিয়াম স্টেট। আমি শুরুটা করছি এইরকম ভাবে, কনসিডার এ reversible reaction where forward process is light induced but backward process is a dark process. ফরওয়ার্ড প্রসেস হচ্ছে লাইট ইনডিউস প্রসেস, আর ব্যাকওয়ার্ড প্রসেসটা কিন্তু একটা ডার্ক প্রসেস। এরকম একটা সিচুয়েশন নিয়ে কথাবার্তা বলছি। কনসিডার রিভার্সেবল রিঅ্যাকশন হোয়ার ফরওয়ার্ড প্রসেস ইজ লাইট ইনডিউস বাট ব্যাকওয়ার্ড প্রসেস ইজ এ ডার্ক প্রসেস। ঠিক আছে? হলো? আচ্ছা, এবারে দেখো এখানে ইনিশিয়ালি only the forward reaction takes place, কারণ প্রোডাক্ট কিছু নেই বলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হচ্ছে না। ইনিশিয়ালি only the forward reaction takes place whose rate depends on I absorb। তুমি জানো মানে যেটা প্রাইমারি প্রসেস, যেটা লাইট ইনডিউস প্রসেস, তার রেটটা হচ্ছে আই অ্যাবজর্বের সঙ্গে প্রপোর্শনাল। ঠিক আছে? অ্যাজ টাইম গোজ অন রেট অফ, মানে অ্যাজ টাইম গোজ অন products are formed and the rate of dark backward process, the rate of dark backward process increases। সময় যাতে কাটছে রেট ডার্ক ব্যাকওয়ার্ড প্রসেসের রেটটা তোমার বাড়ছে। এবার ইফ সাফিসিয়েন্ট টাইম ইজ allowed, then a situation will arise when the rate of light induced
forward process becomes equal to dark backward process. Then an equilibrium is established. একটা equilibrium established হচ্ছে. This is called photochemical equilibrium. এটাকে বলা হচ্ছে photochemical equilibrium. ঠিক আছে? আচ্ছা, এবারে যেটা কথা হচ্ছে যে in true sense it is not an equilibrium state, it is not an equilibrium state, but it is a steady state as as light is being supplied to maintain this situation. মানে লাইটটা তোমাকে দিয়ে যেতেই হচ্ছে to maintain this situation. তাহলে hence this should be better called a this should be better called a stationary state. এটাকে বেটার হচ্ছে তুমি একটা স্টেশনারি স্টেট বলবে। ঠিক আছে? this should be better called a stationary. বুঝছো? তো দেখো এটাকে আমি ইকুইলিব্রিয়াম স্টেট বলছি, মানে কি যেটা ইকুইলিব্রিয়াম স্টেট একটা স্টেডি স্টেট। এবারে স্টেডি স্টেট আর ইকুইলিব্রিয়াম স্টেটের মধ্যে তফাৎটা কি? ইকুইলিব্রিয়াম স্টেটের ক্ষেত্রে কোনো এক্সটার্নাল এজেন্সি কোনো হেল্প লাগে না, কিন্তু তোমার স্টেডি স্টেটের ক্ষেত্রে কিন্তু এক্সটার্নাল এজেন্সি হেল্প লাগে। এখানে যেহেতু লাইটটা তোমাকে কন্টিনিউ দিয়েই যেতে হচ্ছে ইকুইলিব্রিয়ামটা মেনটেন করার জন্য, সেখানে ইট ইজ বেটার স্টেডি স্টেট অর স্টেশনারি স্টেট, নট ইকুইলিব্রিয়াম স্টেট। এবার তুমি যদি লাইট সোর্সটাকে অফ করে দাও তাহলে ইকুইলিব্রিয়ামটা নষ্ট হয়ে যাবে, তখন নর্মাল ইকুইলিব্রিয়ামে তোমার ফিরে যাবে। তাহলে ইফ light source is off, then this situation will no longer persist, but it will be transformed into normal thermal equilibrium state. তখন থার্মাল ইকুইলিব্রিয়াম স্টেটে আমাদের পৌঁছে যাবে। আচ্ছা, যে এক্সাম্পলটা দিয়ে লোকে এই ফটো স্টেশনারি স্টেট বা ফটো কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটাকে বোঝে, সেটা হচ্ছে ডাইমারাইজেশন অফ অ্যান্থাসিন। ডাইমারাইজেশন অফ অ্যান্থাসিন এই পার্টিকুলার সিচুয়েশন, এটা হচ্ছে একটা ফটোকেমিক্যাল রিয়াকশন, যেখানে ফরওয়ার্ড রিয়াকশনটা ফটোকেমিক্যাল কিন্তু ব্যাকওয়ার্ড রিয়াকশনটা ডার্ক প্রসেস। অর্থাৎ ডাইমারাইজেশন প্রসেসটা হচ্ছে তার লাইটের সোর্স লাগবে, কিন্তু যেটা ডিসোসিয়েশন, যেটা ডাইমারটা ডিসোসিয়েট করে যে মনোমার তৈরি করছে আর কি, সেটা তোমার লাইট, তার কোনো রোল নেই, সেটা ডার্ক প্রসেস। তাহলে এইখানে তোমার এই ফটোস্টেশনারি বা ফটোকেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা তুমি একটু বুঝতে পারবে। আচ্ছা, মেকানিজমটা কি? যে সাজেস্টেড মেকানিজমটা এখানে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এরকম যে, ধরো এ হচ্ছে তোমার অ্যান্থাসিন, সে লাইট অ্যাবজর্ব করলো, ইন্টেন্সিটি অফ অ্যাবজর্ব লাইট হবে আই এবিএস, থেকে তুমি যেটা হলো অ্যাক্টিভেটেড হলো এ স্টার তৈরি করলো। এবারে এই এ স্টারটা সে আর একটা এর সঙ্গে রিয়াক্ট করে সে বেসিক্যালি ডাইমার তৈরি করছে, এটি তৈরি করে ফেলছে। ঠিক আছে? এটা এইটা হচ্ছে বেসিক্যালি ডাইমারাইজেশন।
জাস্ট কোন একটা ফটোকেমিক্যাল রিঅ্যাকশন, এটা প্রাইমারি প্রসেস আছে, যে এই মানে এই যে ডাইমারাইজেশন প্রসেসটা করতে গেলে কিন্তু তোমার এটাকে অ্যাক্টিভেটেড হচ্ছে এবং লাইট দিয়ে সেই অ্যাক্টিভেশনটা হতে পারে। আচ্ছা, এবারে যেটা হতে পারে যে এই এটুটা যেমন ডাইমারটা তৈরি হলো, এটুটা ভেঙে গিয়ে আমার মনোমারে চলে আসতে পারে, ডিসোসিয়েশন অফ ডাইমার। ডিসোসিয়েশন অফ ডাইমার। এবারে ফাইনালি এ স্টারটা সে এরকম করতে পারতো, এক্সেস এনার্জি ছেড়ে দিয়ে এ প্লাস একটা ফোটন ছাড়তে পারতো, হ্যাঁ, ভাইরেট কনস্ট্যান্ট ধরে না কে4 বা কিছু। এইটা কিন্তু ফ্লুরোসেন্স প্রসেস, এটাও কিন্তু হতে পারে। মানে এই অ্যান্থাসিনের না ডাবল এফেক্ট, অ্যান্থাসিন অ্যাক্টিভেটেড হয়ে যাওয়ার পরে সে জাস্ট লাইটটা মানে ফটোফিজিক্যাল প্রসেসের থ্রু দিয়ে লাইট ছেড়ে দিয়ে সে আবার এতে ফিরে আসতে পারে, এবং এই প্রসেসটা বেসিক্যালি ফ্লুরোসেন্স প্রসেস। অথবা অ্যান্থাসিন এস্টার হয়ে যাওয়ার পর সে ডাইমার তৈরি করতে পারে। দুটো পসিবিলিটি হতে পারে। ধরে নাও এখানে রেড কনস্ট্যান্টটা কে2, এখানে রেড কনস্ট্যান্টটা কে3। এটা তাহলে এবারে এই পার্টিকুলার কেসে তুমি যখন রেট অফ ফরমেশন অফ এটুটাকে বের করবে, ডি এটু মানে ডাইমার তৈরি হওয়ার রেটটা আর কি, ডি এ2 বাই ডিটি। এটুটা তৈরি হয়েছে কোথায়? স্টেপ 2 তে ভাই রেট কনস্ট্যান্ট কে2, তাহলে এটা কে2 ইন্টু এর কনসেন্ট্রেশন ইন্টু এ স্টারের কনসেন্ট্রেশন হলো এইটা। এটু ভেঙে গেছে কত? স্টেপ 3 তে মাইনাস কে3 ইন্টু এ2, এইটা। তাহলে এইটা হচ্ছে রেট অফ ফরমেশন অফ তোমার অ্যান্টাসিন, এটা। আচ্ছা, এবার এ স্টার হচ্ছে স্টেডি এস মানে এটা হচ্ছে রেট অফ ফরমেশন অফ অ্যান্টাসিন ডাইমার। এবার এ স্টারটা বিং দ্য অ্যাক্টিভেটেড কমপ্লেক্স, তার জন্য তোমাকে স্টেডি শেপ অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করতে হবে। তাহলে এ স্টার বিং অ্যান অ্যাক্টিভেটেড কমপ্লেক্স, we can apply steady state approximation being an activated complex, we can use steady state approximation. Right? So A star being an activated complex, we can use steady state approximation. কি হবে? D A star by dt, দেখো A star হচ্ছে স্টেপ 1 এ তৈরি হয়েছে এবং তার রেটটা জাস্ট আই অ্যাবজর্ব লিখতে হবে তোমাকে। আচ্ছা, A star ডিসঅ্যাপিয়ার করেছে স্টেপ 2 তে, ভাই রেট কনস্ট্যান্ট কে2, তবে মাইনাস কে2 ইন্টু এর কনসেন্ট্রেশন ইন্টু এ স্টারের কনসেন্ট্রেশন হলো, আর এটু ডিসঅ্যাপিয়ার করছে লাস্ট স্টেজে, মাইনাস কে4 ইন্টু এসটা হলো ইকুয়াল টু 0, এটা। সেখান থেকে তুমি এ স্টারের কনসেন্ট্রেশনটাকে বের করে নিলে, সেটা কত হবে? না, আই অ্যাবজর্ব ডিভাইডেড বাই কে2 এ প্লাস কে4। তাহলে এইটা ধরো 1 নম্বর ইকুয়েশন, এটা ধরো তোমার 2 নম্বর ইকুয়েশন। ফ্রম ইকুয়েশন 1 and 2 তুমি কি পাচ্ছ? ফ্রম ইকুয়েশন 1 and 2 কি তুমি পাচ্ছ? দেখো ডি a2 বাই ডিটি ইকুয়াল টু কে2 এ, এ স্টারের জায়গায় তুমি বসালে কি? আই অ্যাবজর্ব বাই কে2 এর কনসেন্ট্রেশন প্লাস কে4 মাইনাস কে3 ইন্টু এ2 কনসেন্ট্রেশন, এটা পেলে ডি এ2 বাই ডিটি হচ্ছে কে2 এ, যেখানে এ স্টারের জায়গায় আই অ্যাবজর্ব বাই কে2 এ প্লাস কে4 বসিয়ে দিলে মাইনাস কে3 ইন্টু এ2 হয়ে গেল। এটা ধরো তোমার 3 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এবারে যখন ফটো স্টেশনারি শেপ বা ফটোকেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা পৌঁছে যাবে তখন কি হবে? ডি2 বাই ডিটি 0 হবে, তখন তার রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্টের কনসেন্ট্রেশনে কিছু চেঞ্জ হবে না। অ্যাট ফটো স্টেশনারি স্টেট
পটাশিয়াম স্টেট ডি এটি বাই ডিটি হ্যাজ টু বি ইকুয়াল টু 0। এটাকে তুমি 0 করো, তাহলে এখান থেকে তাহলে এইটা ইকুয়াল টু 0 হয়ে গেল, সেখান থেকে এ টুটা কি হয়ে যাবে? দেন ফ্রম ইকুয়েশন 3 এ টুটা হয়ে গেল, একটু কনসেন্ট্রেশনটা হচ্ছে তুমি এই কেসি থেকে সেখানে ভাগ হয়ে যাবে, তার মানে 1 বাই কেসি K2 into air concentration by K2 into air concentration plus K4 into I absorb। এইটা মানে এখান থেকে তুমি এটাকে জিরো করলে এইটাকে ডান দিকে পাঠিয়ে তাহলে এটু করলে এখানে শুধু কেসি দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মানে এটাকে তুমি জাস্ট এইভাবে বলতে পারো যে মানে ধরো এটুর কনসেন্ট্রেশনটা হয়তো আর একটু সিম্পলিফাই করে লিখলে আই অ্যাবজর্ব বাই K3 এটা 1 বাই 1 প্লাস K4 বাই K2 ইন্টু A কনসেন্ট্রেশন। আচ্ছা দেখো, যদি এমন সিচুয়েশন হতো যে ইফ অ্যানথ্রাসিনের কনসেন্ট্রেশনটা খুব হাই, ইফ concentration of antacin is very high, then K2 এটা অ্যাকচুয়ালি মাঝ গ্রেটার দেন K4 হবে। অ্যান্থাসিনের কনসেন্ট্রেশন যদি খুব হাই হয়ে যায় তাহলে K2 এটা মাঝ গ্রেটার দেন K4 হয়ে যাবে এইটা। দেন কি হচ্ছে দেখো, দেন অ্যানথ্রাসিন ডাইমারের কনসেন্ট্রেশনটা অ্যাট দ্য ফটোস্টেশনারি স্টেট সেটা হয়ে যাচ্ছে আই অ্যাবজর্ব বাই K3। এটা মানে যখন অ্যানথ্রাসিনের কনসেন্ট্রেশনটা খুব হাই হয়ে যাচ্ছে তখন কিন্তু দেখো এর কনসেন্ট্রেশনটা মানে ডাইমারের যে কনসেন্ট্রেশনটা সেটা তোমার মনোমারের কনসেন্ট্রেশনের উপর কোনো রকম ভাবে নির্ভর করছে না। তাহলে দিস ইজ প্রপোর্শনাল টু I absorb and independent of concentration of monomer। তাহলে ফটোস্টেশনারি স্টেটে ডাইমারের কনসেন্ট্রেশনটা কিন্তু মনোমার কনসেন্ট্রেশনের উপর নির্ভর করছে না যখন কনসেন্ট্রেশনটা হাই হচ্ছে। হয়রাজ যদি থার্মাল ইকুইলিব্রিয়াম দেখো, হয়রাজ ফর থার্মাল ইকুইলিব্রিয়াম কি হবে না 2A থেকে তো A2 তৈরি হবে, তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কে হয় তার মানে পরিষ্কার বুঝতে পারছো এই যে এই রিঅ্যাকশনের জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা এটা হচ্ছে এটির কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই এ এর কনসেন্ট্রেশন তার স্কয়ার, এটা হয়ে যাচ্ছে। এটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে এটুর কনসেন্ট্রেশন ডিভাইড বাই এ কনসেন্ট্রেশন তার স্কয়ার। সেখান থেকে তুমি দেখো জাস্ট এটুর কনসেন্ট্রেশনটা এটা হয়ে যাচ্ছে কে ইকুইলিব্রিয়াম ইনটু এর কনসেন্ট্রেশন তার স্কয়ার, অর্থাৎ ডাইমারের কনসেন্ট্রেশনটা কিন্তু মনোমারের কনসেন্ট্রেশনের স্কয়ার হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে concentration of A2 at equilibrium, at normal equilibrium, A2 is proportional to concentration of monomer তার স্কয়ার। এটা মনোমার কনসেন্ট্রেশনের স্কয়ারের সঙ্গে প্রপোর্শনাল। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে জিনিসটা যে তোমার অ্যান্থ্রাসিনের যখন ডাইমারাইজেশন তুমি কনসিডার করছো সেটা ফটোস্টেশনারি স্টেট বা ফটোকেমিক্যাল ইকুইলিব্রিয়ামের মধ্যে দিয়ে যায়। ফটোস্টেশনারি স্টেট বা ফটোকেমিক্যাল ইকুইলিব্রিয়ামের সাথে নর্মাল ইকুইলিব্রিয়ামের তফাৎটা তোমার ক্ষেত্রে এখানে পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা জিনিস একটুখানি বলে নিই যে যেহেতু দেখো এই যে তোমার ওয়ান্স এ স্টারটা তৈরি হয়ে গেল, এ স্টারটা কিন্তু দুটো কম্পিটিশনের মধ্যে যাচ্ছে, তাহলে এইটা যদি 1 নম্বর স্টেপ বলো, এটা কিন্তু 2 নম্বর স্টেপ বলো, এটা 3 নম্বর স্টেপ বলো, এটা 4 নম্বর স্টেপ বলো, এই যে এদের দুজনের মধ্যে কিন্তু একটা কম্পিটিশন আছে। কম্পিটিশনটা কি না, কম্পিটিশনটা হচ্ছে যে এ স্টার তৈরি হয়ে যাওয়ার পর সে যেমন ডাইমার তৈরি করতে পারে, এ স্টার বা ফ্লুরোসেন্সও তৈরি করতে পারে। এবার দেখতে পাওয়া যায় যে লো কনসেন্ট্রেশনে মূলত ফ্লুরোসেন্স ডমিনেট করে। তাহলে হচ্ছে যেটা ইম্পর্টেন্ট যে অ্যাট লো কনসেন্ট্রেশন অফ
low concentration of anthracene fluorescence dominates. At high concentration, of anthracene, dimerization dominates. ঠিক আছে? মানে ব্যাপারটা কিরকম, ধরো আমি যদি এক্স অ্যাক্সিস বরাবর মনোমারের কনসেন্ট্রেশনটাকে নিই আর ওয়াই অ্যাক্সিস বরাবর কোয়ান্টাম ইল ফর ডাইমারাইজেশন অথবা ইন্টেন্সিটি অফ ফ্লুরোসেন্সটাকে প্লট করি, তাহলে তোমার ইন্টেন্সিটি অফ ফ্লুরোসেন্সটা হচ্ছে প্রথমে বেশ বেশি ছিল, যত অ্যান্টাসিনের কনসেন্ট্রেশনটা যত তোমার হচ্ছে, মানে ভালো করে অ্যান্টাসিনের কনসেন্ট্রেশন যত বাড়ছে ফ্লুরোসেন্স ইন্টেন্সিটি তত কমছে। এটা এরকম ছিল, এরকম থেকে ধরো স্টার্ট করে এটা আস্তে 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 তোমার কমতে থাকছে এটা। আর কোয়ান্টাম ইল ফর ডাইমারাইজেশন প্রসেস যেটা, সেইটা প্রথমে কম ছিল, সেটা আস্তে 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 তোমার বাড়তে থাকে। তাহলে এইটা হচ্ছে ফাইটা লো কনসেন্ট্রেশন অ্যান্টাসিনে কম ছিল, সেটা আস্তে আস্তে বাড়লো। আর ইন্টেন্সিটি অফ ফ্লুরোসেন্সটা সেটা লো কনসেন্ট্রেশনে হচ্ছে বেশ বেশি ছিল, যত কনসেন্ট্রেশন বাড়ছে তত ইন্টেন্সিটি অফ ফ্লুরোসেন্সটা হচ্ছে কমছে। ঠিক আছে, এই কম্পিটিশনটা পাচ্ছি। তাহলে আমি এইখানে যখন এই যে লিখলাম যে যখন কনসেন্ট্রেশন অফ অ্যান্টাসিন ভেরি হাই, তার মানে মূলত আমি ডাইমারাইজেশন প্রসেসটাকে এখানে ভাবার চেষ্টা করছি। তখন কে ফোরটা হচ্ছে ফ্লুরোসেন্সের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে রেট কনস্ট্যান্ট, আর কে টুটা হচ্ছে ডাইমারাইজেশন প্রসেসের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে তোমার রেট কনস্ট্যান্টটা। ঠিক আছে, তাহলে দেখো এই সিচুয়েশনটা তুমি দেখতে পাচ্ছ। তাহলে বুঝতে পারলে এই জায়গাটা পরিষ্কার? ঠিক আছে। Yes, sir. হ্যাঁ, তাহলে এরপরে আমাদের নেক্সট যে জায়গাটা করতে হবে সেটা হচ্ছে তোমার এই ফ্লুরোসেন্স কোয়েঞ্চিং এবং স্টার্ন বোলমার ইকুয়েশন, সেইটা একটুখানি করতে হবে। আচ্ছা না, তার আগে আচ্ছা ঠিক আছে, এইটাই আগে করে দিই। নেক্সট আমরা যেটা করি ফ্লুরোসেন্স কোয়েঞ্চিং, অ্যান্ড এখান থেকে খুব সহজেই স্টার্ন বোলমার ইকুয়েশন। এক সেকেন্ড একটু দাঁড়া। সাউন্ড অফ। হ্যাঁ, চলো দেখো, এই ফ্লুরোসেন্স কোয়েঞ্চিং এবং স্টার্ন বোলমার ইকুয়েশন সেটা দেখতে হবে। মানে ব্যাপারটা কিরকম, তোমার নিশ্চয়ই মনে পড়ছে যে এম একটা মলিকুল, সে লাইট অ্যাবজর্ব করে প্রথমে এম স্টার তৈরি করে, ঠিক না? ধরো এই এম একটা মলিকুল যেটা গ্রাউন্ড স্টেটে ছিল, লাইট অ্যাবজর্ব করলো, ধরে নাও ইন্টেন্সিটি অ্যাবজর্ব লাইট হচ্ছে আই অ্যাবজর্ব, এটা করে তোমার এম স্টার তৈরি করে। এটা তো প্রাইমারি প্রসেস, অর লাইট অ্যাবজর্বিং প্রসেস, এটা তো জানা আছে। প্রাইমারি প্রসেস বা লাইট অ্যাবজর্বিং প্রসেসটা ঠিক এইটা, এম লাইট অ্যাবজর্ব করে এম স্টার তৈরি করে। আর এবারে আমি মূলত ফ্লুরোসেন্সটাকে যদি কনসিডার করি, এই এম স্টার সে কি করছে না, সে হচ্ছে একটা রেট কনস্ট্যান্ট সে কে এফ এর থ্রু দিয়ে এম এতে নেমে আসছে এবং সে একটা লাইট ছাড়ছে, যেটা হচ্ছে তোমার ফ্লুরোসেন্স। রাইট, এটা ফ্লুরোসেন্স তৈরি করছে। বানানটা ভুল করবো। FLUO RES CNC, এটা ফ্লুরোসেন্স।
আর এবারে কথাটা হচ্ছে যে এই আমি আশা করছি যে এমটা মূলত ফ্লুরোসেন্স দেয়। তাহলে এম লাইট অ্যাবজর্ব করে এম স্টার তৈরি করতে হবে এবং এম স্টার এম এতে নেমে আসবে, কোনো একটা ফোটন ছেড়ে দিয়ে সেখান থেকে তোমার ফ্লুরোসেন্স হবে। কিন্তু যদি এমন হতো যে এই যে এম স্টারটা তৈরি হয়েছে সে কোন একটা ফরেন সাবস্টেন্স কিউ তার সাথে রিয়াক্ট করে জাস্ট এই পুরো এনার্জিটাকে হিট এনার্জি হিসেবে নষ্ট করে দিল, হ্যাঁ, এই যে পুরো এনার্জিটাকে হিট এনার্জি হিসেবে নষ্ট করে দিল, হ্যাঁ, তাহলে কি হবে না, দেখো এম স্টার তৈরি হয়ে যাওয়ার দুটো কম্পিটিশন, একটা হচ্ছে এম স্টার ফোটন ছেড়ে এম এ আসতে পারে ফ্লুরোসেন্স, অথবা এম স্টার সেটা করতে পারতো সে তোমার ওই কোন একটা এক্সটার্নাল সাবস্টেন্স যেটা আছে, হ্যাঁ, ফরেন সাবস্টেন্স যেটা আছে তার সঙ্গে রিয়াক্ট করে তোমার জাস্ট পুরো এনার্জিটাই নন রেডিয়েটিভ ওয়েতে অর্থাৎ ভাই হিটে ছেড়ে দিতে পারতো, তাহলে ফ্লুরোসেন্সটা দেখাতো না। ধরে না এর রেট কনসেপ্ট কি, তাহলে আমি বেসিক এইটুকু মেকানিজম ধরছি, আরো অনেক তুমি মেকানিজম ধরতে পারতে, মানে আরো সব প্রসেস, মানে এম স্টার হয়ে যাওয়ার পরে তো তোমার ইন্টারনাল কনভার্সন হতে পারতো, ইন্টার সিস্টেম ক্রসিং হতে পারতো, ফসফোরেসেন্স হতে পারতো, আরো অনেক কিছু হতে পারতো। আমি সব সেই সব অপশন গুলো বাদ দিচ্ছি। তো ধরো মিনিমাম এইটুকু মেকানিজমের কথা ভাবছি যে এম স্টার হলো এম স্টার যেমন ফ্লুরোসেন্স করতে পারে, আবার এম স্টার করে একটা ফরেন সাবস্টেন্সের সাথে যুক্ত হয়ে তোমার ফ্লুরোসেন্সের রেটটা কমিয়ে দিতে পারে। তার মানে এই যে কিউটা বেসিক্যালি এ ফরেন সাবস্টেন্স which decreases the intensity of fluorescence light. এইটা, তাহলে এইটা, this Q is called fluorescence quencher, and this process is called fluorescence FLUORESCENC is called fluorescence quench. আচ্ছা, এবারে তুমি দেখো এই পার্টিকুলার কেসে যদি ইন্টেন্সিটি অফ ফ্লুরোসেন্সটা থাকে, দেখো ইন্টেন্সিটি অফ ফ্লুরোসেন্সটা কি হবে, কে এফ ইন্টু এম স্টার। 2 নম্বর স্টেপসে ফ্লুরোসেন্সের ইন্টেন্সিটি হবে হচ্ছে, মানে ফ্লুরোসেন্সের ইন্টেন্সিটি মানে 1 সেকেন্ডে পার ইউনিট টাইমে পার ইউনিট ক্রস সেকশন এরিয়াতে কতগুলো ফোটন জাস্ট বেরোলো, সেটা সার্টেনলি তোমার একটা রেট কনস্ট্যান্ট ইন্টু একটা মলিকুল যদি একটা ফোটন ছেড়ে দেয়, তার মানে কে এফ ইন্টু এম স্টার তার সঙ্গে সমান হচ্ছে আই এফটা। আর এবারে এম স্টার হচ্ছে এটা 1 নম্বর ইকুয়েশন। এম স্টার বিং এর অ্যাক্টিভেটেড কমপ্লেক্স, তার জন্য স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করব। এম স্টার বিং অ্যান activated complex, we can use steady state approximation for m star, সেটা কি হবে d m star by dt, প্রথম স্টেপে সেটা হচ্ছে i absorb, সেকেন্ড স্টেপে মাইনাস কে মাইনাস কে এফ মাইনাস কে এফ ইন্টু এম স্টার, লাস্ট স্টেপে মাইনাস কে কিউ ইন্টু এম স্টার ইন্টু কিউ, দিস হ্যাজ টু বি ইকুয়াল টু 0। স্টেপ 1-এ এম স্টার তৈরি হচ্ছে আই অ্যাবজর্ব দিলে, স্টেপ 2-তে কে এফ দিয়ে ডিসঅ্যাপিয়ার করছে, স্টেপ 3-তে কে কিউ দিয়ে সেটা ডিসঅ্যাপিয়ার করছে। এটা তাহলে এইখান থেকে দেখো তুমি এম স্টারের কনসেন্ট্রেশনটা পেয়ে যাচ্ছ আই অ্যাবজর্ব ডিভাইডেড বাই কে এফ প্লাস কে কিউ ইন্টু কিউ। এটা এম স্টারটা কনসেন্ট্রেশন পেয়ে যাচ্ছে এইটা, এটা হচ্ছে তোমার 2 নম্বর ইকুয়েশন। ফর্ম ইকুয়েশন 1 and 2 তুমি কি পেলে, ফর্ম ইকুয়েশন 1 and 2 দেখো তোমার আই এফ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কে এফ ইন্টু আই অ্যাবজর্ব বাই হচ্ছে কে এফ প্লাস কে কিউ ইন্টু কিউ। তাহলে এক কাজ করো তুমি এটা এটা
করার জন্য তুমি এটাকে রেসিপ্রোকাল নিয়ে নাও। রেসিপ্রোকাল নিয়ে নিলে 1/if ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার kf প্লাস kq ইন্টু q বাই kf ইন্টু i অবজর্ভ। আমি রেসিপ্রোকাল নিয়ে নিলাম। তো এটা বাই এটা করলে 1/i অবজর্ভ হলো প্লাস 1/i অবজর্ভ হলো প্লাস kq বাই kf ইন্টু 1/i অবজর্ভ ইন্টু q হলো 1/if। তাহলে এই যে ইকুয়েশনটা পেলে তুমি 1/if ইকুয়াল টু 1/i অবজর্ভ প্লাস kq বাই kf ইন্টু 1/i অবজর্ভ ইন্টু q। তাহলে এইটা হচ্ছে সিম্পল ফর্ম অফ দ্য ট্রান্সফর্মার ইকুয়েশন। দিস ইজ দ্য ট্রান্সফর্মার ইকুয়েশন। দিস ইজ দ্য ট্রান্সফর্মার ইকুয়েশন। ট্রান্সফর্মার, ঠিক আছে? আর এটাকে তুমি প্লট করো তাহলে কি হবে? যদি 1/if ভার্সেস কোয়েঞ্চারের কনসেন্ট্রেশনের রেসপেক্টে প্লট করে একটা স্ট্রেট লাইন পাচ্ছ, যার ইন্টারসেপ্ট হয়ে যাচ্ছে 1/i অ্যাবজর্ব, যার স্লোপ হয়ে যাচ্ছে 1/i অ্যাবজর্ব ইন্টু kq বাই kf, kq বাই kf এটা হচ্ছে স্লোপ হয়ে যাচ্ছে। তার তুমি সেখান থেকে দেখো যদি এরকম করতে এমনি আই মানে তোমার একে মানে স্লোপ বাই ইন্টারসেপ্ট করতে, স্লোপ বাই ইন্টারসেপ্ট করলে এটা বেরোতে হচ্ছে kq বাই kf এটা। আর ইন অ্যাবসেন্স অফ এনি কোয়েঞ্চার when only fluorescence takes place, we can determine kf alone। মানে যখন তোমার কোয়েঞ্চার কিছু থাকছে না, অর্থাৎ স্টেপ 4টা থাকছে না, সেখানে ফ্লুরোসেন্সের ইন্টেন্সিটি থেকে তুমি kf-টাকে বের করে ফেলতে পারছো, kf-টাকে আলাদা করে বের করতে পারছো। তাহলে হেন্স we can determine kq also। মানে আমি এই ইকুয়েশন থেকে kq বাই kf-টা পাচ্ছি, ঠিক আছে? এবারে kf-টা কিন্তু অল্টারনেটিভলি পাওয়া সম্ভব। কি করে? না, তুমি যদি কোয়েঞ্চার কিছু না থাকতো তাহলে সেইখান থেকে যে ফ্লুরোসেন্স, হ্যাঁ, তার যে রেট কনস্ট্যান্ট, সেই kf-টা তুমি আলাদা করে বের করতে পারতে। তাহলে kq বাই kf পেলাম, আলাদা করে kf পেলাম, সেই দুটো থেকে kq-টা তুমি আলাদা করে পেয়ে যেতে পারো। তাহলে এইটা হচ্ছে ফ্লুরোসেন্স কোয়েঞ্চার এবং সেই থেকে ট্রান্সফর্মার ইকুয়েশনের কথা বলা হচ্ছে, ঠিক আছে? আসলে যেটা করা হয় এই যে kf-টাকে বের করার একটা রাস্তা কি জানো তো? আসলে যেটা হয় যে মানে এটা হচ্ছে স্পেকট্রোস্কোপি করে তোমার ওই বিভিন্ন রকম ফ্লুরোসেন্স স্পেকট্রোস্কোপি করে এম স্টারটা ডিকে করছে। তো এম স্টারটা যে ডিকে করে সেটা এরকম একটা ফর্মুলা ওবে করে। ধরো কোনো একটা সার্টেন টাইমে এম স্টারটা এই ইনিশিয়ালি যে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের কনসেন্ট্রেশন ছিল তার সঙ্গে সঙ্গে এটা এক্সপোনেনশিয়ালি ডিকে করছে ই টু দি পাওয়ার মাইনাস কে এফ ইন্টু টি। এইরকম ভাবে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স, মানে আমি বলছি যে যদি কোনো কোয়েঞ্চারটা হচ্ছে না থাকে তাহলে এম স্টারে চলে যাওয়ার পরে সে তো শুধুমাত্র তোমার ফ্লুরোসেন্সের শুধুই ডিকে করবে, এবং সেই ডিকেটা এক্সপোনেনশিয়াল, সেটা এরকম ফর্মুলা ওবে করে এম স্টার কোন একটা সার্টেন টাইমে এম স্টার 0 ই টু দি পাওয়ার মাইনাস কে এফ ইন্টু টি এটা। আচ্ছা এবারে যেটা কথা হচ্ছে যে এইটাকে তোমাকে লিখতে পারো তুমি এম স্টার, তাহলে এম স্টার ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও, এটা তুমি লিখতে পারো। এই টাওটা হচ্ছে বেসিক্যালি হোয়ার টাও এফটা হচ্ছে 1/kf, এটাকে বলা হয় ফ্লুরোসেন্স লাইফ টাইম।
মানে ব্যাপারটা কিরকম দেখো, যে এক্সপোনেনশিয়াল পার্ট একটা ইউনিটলেস নাম্বার হবে। তাই ইউনিট নাম্বার যদি থাকে তাহলে একটা টি পার্ট যদি থেকে থাকে তাহলে কেএফ এর ইউনিটটা সার্টেনলি 1/টাইমের ইউনিট হবে। ঠিক আছে, তাহলে তুমি যেটা এম স্টার ই টু দি পাওয়ার মাইনাস কেএফ টি এইভাবে লেখা, আর এটা এম স্টার 0 ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও এইরকম ভাবে লেখা তুমি এইভাবে লিখতে পারো। তাহলে টাওটা যেখানে 1/কেএফ, এই ফ্লুরোসেন্স লাইফ টাইম থেকে তুমি কেএফটাকে বের করতে পারো ফ্রম দিস fluorescence lifetime we can get কেএফটা। এই যে কেএফটা আমি আলাদা করে পেয়ে যাব বলছি, আলাদা করে পাবো বেসিক্যালি এইরকম ভাবে, এরকম ভাবে পেয়ে গেলাম, তাহলে কেএফটাকে আলাদা করে পেয়ে যাচ্ছে ফ্লুরোসেন্স লাইফ টাইম দেখে। আর স্টার্ন-বোলমার ইকুয়েশন থেকে কে এফ বাই কে কিউ এটাকে তুমি পেয়ে যেতে পারছো, সেখান থেকে কোয়েন্টিন কনস্ট্যান্ট যেটা কে কিউটাকে আলাদা করে পেতে পারো। দেখো বোঝা না গেছে জিনিসটা? ঠিক আছে, Okay. বুঝছো? নেক্সট যেটা আমরা করব খুব সহজে, কেমোলুমিনেশন বা কেমিলুমিনেশন, দেখো কেমি কেমিলুমিনেশন বা কেমোলুমিনেশন এই জিনিসটা একটুখানি দেখে নিই। হ্যাঁ, দেখো মানে লুমিনেসেন্স প্রসেসটা হচ্ছে বেসিক্যালি লাইট এমিটিং প্রসেসকে ইউজুয়ালি লুমিনেসেন্স বলে। তাহলে কেমোলুমিনেসেন্সটা হচ্ছে যে ধরো কোন একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, এই কেমিক্যাল রিয়াকশনের জন্য তুমি লাইট পাচ্ছ। তার মানে কেমোলুমিনেশন এই প্রসেসটা হচ্ছে যে এমিশন অফ লাইট, light usually in the UV visible region as a result of chemical reaction। মানে ব্যাপারটা হচ্ছে কি, ধরো একটা কেমিক্যাল রিয়াকশন ঘটছে, এই কেমিক্যাল রিয়াকশনে যে প্রোডাক্টটা তৈরি হলো লেটস সে ইলেকট্রনিক্যালি এক্সাইটেড স্টেটে তৈরি হচ্ছে। এবার ইলেকট্রনিক্যালি এক্সাইটেড স্টেট থেকে যখন গ্রাউন্ড স্টেটে নেমে আসছে তখন সে ওই এক্সেস এনার্জিটা সবসময় হিট হিসেবে ছেড়ে না দিয়ে সে সেটাকে লাইট হিসেবে ছাড়তে পারে। তার মানে ধরো ইন এ কেমিক্যাল রিয়াকশন, মূলত রেড অক্স রিয়াকশনের ক্ষেত্রে এটা হয়। ইন এ কেমিক্যাল রিয়াকশন a product is formed in the electronically excited state। কারো মাইক্রোফোন অন হয়ে গেছে, দেখতো কার মাইক্রোফোন অন হয়ে গেছে। ইন এ কেমিক্যাল রিয়াকশন মানে রেডক্স রিয়াকশন এ প্রোডাক্ট ইজ ফর্ম ইন দ্য ইলেকট্রনিক্যালি এক্সাইটেড স্টেট when it comes back to ground state then it may decay its energy as light। এটা লাইট হিসেবে এনার্জিটা ছাড়তে পারে, তখন তুমি লাইটটা দেখতে পাবে। ঠিক আছে, আচ্ছা এই যে এই যে পার্টিকুলার সিচুয়েশনটা আর কি, মানে এরকম তুমি নেচারে প্রচুর দেখতে পাও এই ধরনের সিচুয়েশন। ধরো তোমার জোনাকির যে আলোটা, মানে ফায়ারফ্লাইয়ের যে গ্লোয়িংটা, সেইটা কিন্তু এই এক্সাম্পলের মধ্যে পড়ে। গ্লোয়িং অফ ফায়ারফ্লাই,
গ্রোয়িং অফ ফায়ারফ্লাইজ এই কেমিলুমিনেসেন্সের এক্সাম্পল। আসলে এখানে যেটা হয় যে মানে জোনাকিতে লুসিফেরিন নামে একটা সাবস্টেন্স থাকে যেটা অক্সিডাইজ হতে পারে এরিয়াল অক্সিডেশন নিয়ে, হ্যাঁ? আর এটিপি সেই এনার্জিটাকে প্রোভাইড করে। লুসিফেরিন তার এরিয়াল অক্সিডেশন ঘটছে এটিপি নিয়ে, এবং সেই অক্সিডেশন ঘটছে লুসিফেরেজ নামে একটা উৎসেচকের প্রেজেন্সে। লুসিফেরেজ উৎসেচকের প্রেজেন্সে করে অক্সিলুসিফেরিন তৈরি করে। অক্সিলুসিফেরিন তৈরি করে প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি করে প্লাস মনোফসফেট তৈরি করে, অ্যাডিনোসিন মনোফসফেট তৈরি করে প্লাস ইনঅর্গানিক ফসফেট তৈরি করছে, প্লাস এইখান থেকে তুমি এইচনিউ বা লাইটটাকে পাচ্ছ। তাহলে এই যে জোনাকির যে আলোটা সেটা কিন্তু মূলত এ থেকে হয়, মানে তোমার মানে কেমোলুমিনেসেন্স বা কেমোলুমিনেসেন্সের একটা ন্যাচারাল এক্সাম্পল হচ্ছে এইটা। এবং প্রচুর এক্সাম্পল তুমি পাবে। একটা এক্সাম্পল হচ্ছে লুমিনাল বলে একটা কম্পাউন্ড আছে। সেই লুমিনাল সে তার তোমার একটা মোটামুটি বেসিক বাফারে Ap3+ আয়নের প্রেজেন্সে, সরি Ap2+ আয়নের প্রেজেন্সে তার কিন্তু অক্সিডেশন ঘটে এবং সে এক্সাইটেড স্টেটে তৈরি হয়। সেখান থেকে যখন গ্রাউন্ড স্টেটে নেমে আসে সে একটা সুন্দর ব্লুইশ কালার তৈরি করে। এটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট, কারণ তোমার ওই আগে একটা ডিটেকটিভ ডিপার্টমেন্টে এটাকে ব্যবহার করা হতো। যে আসলে তোমার ধরো তুমি কোথাও হয়তো কেউ খুন-টুন করেছে, করে তো জামা কাপড় বা ইত্যাদিতে রক্তের দাগ-টাগ লেগে আছে আরকি। এবার রক্তের দাগটা এত ভালো করে পরিষ্কার করেছে, ধুয়ে নিয়েছে যে অ্যাপারেন্টলি দেখে বোঝার উপায়ই নেই এটা রক্তের দাগ নাকি। এবার ওইখানে যদি তুমি ওই লুমিনাল তার সঙ্গে হাইড্রোজেন পারক্সাইড লাগে আর তোমার বাফার লাগে, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড বাফার লাগে। এটাকে তুমি স্প্রে করো, সেখান থেকে একটা সুন্দর ব্লুইশ আভা বেরিয়ে আসবে। তার মানে এটা ইনিশিয়ালি তুমি বুঝতে পারবে যে সেখানে আদৌ রক্তের ছিটেফোঁটা ছিল কিনা। তারপর তুমি ফার্দার ইনভেস্টিগেশন এর জন্য তুমি এটাকে কাজে লাগাতে পারো আর। তাহলে এই এক্সাম্পলটাও হচ্ছে তোমার তোমার একটা ইয়ে মানে কেমোলুমিনেসেন্স এর এক্সাম্পল, মানে মানে কেমোলুমিনেসেন্স এর কি বলে তোমার ঘটনা আরকি, যেটা খুব ইম্পোর্টেন্ট অ্যাপ্লিকেশন আছে। আচ্ছা, আমি এটাকে লিখে দিচ্ছি। লুমিনল যেটা, লুমিনলটা হচ্ছে তোমার তার স্ট্রাকচারটা, ১ মিনিট। এইটা হচ্ছে তোমার লুমিনল। আর সে এই ইকুইলিব্রিয়ামের মধ্যে থাকে। এটা সার্টেনলি হচ্ছে ওয়েজ মাইনাসের, মানে ওয়েজ মাইনাস এই ইকুইলিব্রিয়ামটাকে অ্যাকচুয়ালি ঠিক করে। করে এই যে হাইড্রোজেন NH এর দুটো প্রোটন সে বেসিক্যালি খায়। খেয়ে কি তৈরি করছে? ডবল বন্ড O N মাইনাস, ডবল বন্ড O N মাইনাস, এরকম হলো। এইরকম ভাবে রেজোনেট করতে পারে। O মাইনাস, O মাইনাস, NH2 এইটা। এবারে সে যেটা করছে অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করছে, যে অক্সিজেনটা পারক্সাইড থেকে তুমি পাচ্ছ। তো এইখানে যদি তুমি হাইড্রোজেন পারক্সাইড দাও, হাইড্রোজেন পারক্সাইড কোনো একটা পার্টিকুলার বেসিক মিডিয়ামে, সেখান থেকে অক্সিডেশন ঘটে যাচ্ছে। ও, ও মাইনাস,
ও মাইনাস এটা তৈরি করলো প্লাস নাইট্রোজেন তৈরি করলো। ঠিক আছে? আচ্ছা, এবারে এইটা তোমার ইন্টারসিস্টেম ক্রসিং এর থ্রু দিয়ে, আচ্ছা এই যেটা তৈরি হচ্ছে এটা কিন্তু টিউবলেস স্টেটে, এই যেটা তৈরি হলো সেটা কিন্তু T1 স্টেট, টিউবলেস স্টেট। এবার টিউবলেস স্টেটে সেই ইন্টারসিস্টেম ক্রসিং এর থ্রু দিয়ে সিঙ্গেল স্টেটে নেমে আসছে, মানে এটা ইলেকট্রনিক্যালি এক্সাইটেড তৈরি হচ্ছে। এটা বেসিক্যালি এটা তৈরি হচ্ছে ইলেকট্রনিক্যালি এক্সাইটেড তৈরি হচ্ছে করে তোমার প্রথমে T1 থেকে S1 স্টেটে নেমে আসবে, সেটা হচ্ছে S1 স্টেটে নেমে এলো, সে এবারে আবার S0 স্টেটে নেমে আসছে, S0 স্টেটে নেমে আসছে এবং তার সাথে সাথে সে বেসিক্যালি ফোটন ছাড়ছে বা লাইট ছাড়ছে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে দেখো এইখানে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে এই ডায়ানায়ন স্পিসিসটা, সেটা বেসিক্যালি ট্রিপলেট স্টেটে তৈরি হয়। ট্রিপলেট থেকে ইন্টারসিস্টেম ক্রসিং এর থ্রু দিয়ে সিঙ্গেল স্টেটে নেমে আসে। তারপর যখন S0 স্টেটে নেমে আসছে, মানে S1 থেকে S0 তে যখন নেমে আসছে, সে এক্সেস এনার্জিতে ভায়া লাইট ছাড়ছে এবং সেটাই হচ্ছে তোমার মানে কেমোলুমিনেসেন্স ফেনোমেনন। এবং লাইটটা হচ্ছে ব্লু লাইট, এটা বেশ মানে ব্রাইট ব্লু লাইট, মানে ব্রাইট মানে গ্লোয়িং ব্লু লাইট হয়। এটা আসলে আমরা যখন বেলুড়ে স্টুডেন্ট ছিলাম তখন আমাদের ওই ২ বছর পর পর না সব এক্সিবিশন হতো। সেই ২ বছর না ৩ বছর পর পর, না ২ বছর পর পর, ফার্স্ট ইয়ারে হয়েছে তাহলে, হ্যাঁ এক্সিবিশন ছিল। সেখানে তো বিভিন্ন রকমের প্রজেক্ট ডেমনস্ট্রেট করা হতো। এই প্রজেক্টটা আমার মনে আছে, আমি যখন ফার্স্ট ইয়ারে পরে এই প্রজেক্টটা আমি ডেমনস্ট্রেট করেছিলাম আর কি। হ্যাঁ, যেখানে আমাদের মাস্টারমশাইরা হেল্প করেছিল যে তোমার এই জার্নাল অফ কেমিক্যাল এডুকেশনের একটা পেপার থেকে জাস্ট এইটাকে নিয়ে সেখানে তোমার এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বাফার বানানো, তারপরে তোমার ওখান থেকে ধরো পটাশিয়াম ফেরোসায়ানাইড কে এক্সাম্পল হিসেবে ব্যবহার করেছিলাম, একটা লাল রং দেখতে আর কি। আর আমি যে লাল মানে রক্ত আর কোথায় পাবো, যে পটাশিয়াম ফেরোসায়ানাইড যেটা, সেটা লাল রংটা ছিল। হ্যাঁ, সেইটা জাস্ট তোমার এপি 2+ সোর্স হিসেবে এটাকে ব্যবহার করা হয়েছিল আর কি। হ্যাঁ, এটা এবং দুটো এতে জাস্ট স্প্রে করা হয়েছিল। মানে ধরো কোনো একটা মানে ওই ওই যে মানে যেখানে ধরো রক্তের ছিটে ফোঁটা আছে, তার মানে এখানে পটাশিয়াম রক্তে তো Fe2+ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, Fe2+টা ক্যাটালিস্টের রোল প্লে করে। পটাশিয়াম ফেরোসায়ানাইটে আর ফিল্টার পেপারে পটাশিয়াম ফেরোসায়ানাইটের সলিউশনটাকে চুবিয়ে এটা শুকনো করে রেখে দেওয়া হতো। ওটা শুকনো হয়ে গেলে হালকা রক্ত ধুয়ে ফেললে, যেমন জামা কাপড় থেকে রক্ত ধুয়ে ফেললে যেমন হালকা লাল রংটা হয়, ওখানে সেই হালকা লাল রংটা হয়। হালকা লাল রংটাকে তোমার দিয়ে আমরা সুন্দরভাবে করেছিলাম, সুন্দর হয়েছিল। দেখে তাহলে আমি একটা কংক্রিট এক্সাম্পল দিলাম অফ কেমোলুমিনেশন। ঠিক আছে? তাহলে এই হচ্ছে মোটামুটি ভাবে তোমাদের মানে মলিকুলার স্পেকট্রোস্কোপি ফটোকেমিস্ট্রি পার্টের মধ্যে যে জিনিসগুলো কভার করা আছে, সেই জিনিসগুলো আমরা এখানে উল্লেখ করে ফেললাম। আচ্ছা, এছাড়া আরো কতগুলো জিনিস আছে যে জিনিসগুলো আমাদের একটু করতে হবে। আমরা যেটা নেক্সট ক্লাসে করব, তাহলে আজকে এই পর্যন্তই রাখবো। তাহলে নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসটা না আমাকে এবারে ক্লাসের সংখ্যা একটু বাড়াতে হবে। আমি পরীক্ষার ডেট ভোট ফোট ছিল বলে তো পরীক্ষার ডেট ফেট নিয়ে কোনো কিছু ধারণা ছিল না। এবারে তো পরীক্ষার খুব তাড়াতাড়ি চলে আসবে। তাহলে আমাদের দুটো পার্ট করব। একটা পার্টের মধ্যে হচ্ছে তোমার ওই যে আহ, তোমার এনএমআর ইপিআর এই পার্টটা একদিকে আলোচনা হবে। আর সেকেন্ড পার্টে হচ্ছে তোমার সারফেস কেমিস্ট্রিতে পার্টটা প্যারালি আর একটা ক্লাসের মধ্যে এটাকে স্টার্ট করতে হবে। আমার যেটা মানে এখন পরীক্ষার ডেটটা কি বলছে দেখি, পরীক্ষার ডেটটা কি বলছে তার উপরে নির্ভর করে এই ধরো আমাদের তো একটা ফিক্স টাইম আছে বৃহস্পতিবারে, থার্সডে মর্নিং। আমি এই সপ্তাহ পড়াতে পারিনি, কিন্তু সামনের সপ্তাহে পড়াবো। থার্সডে মর্নিং যেমন এনএমআর ইপিএফটা যেমন কন্টিনিউটি হচ্ছে, আর একটা তোমার স্যাটারডে, আজকে
আমি রবিবারে পড়ালাম যদিও, তাহলে মূলত চেষ্টা করবো এটা স্যাটারডেতে পড়াতে, একটা ফিক্সড পার্টিকুলার টাইমে পড়াতে আর কি। স্যাটারডে অর কখনো স্যাটারডে না হলে ধরো সানডে, মানে রেগুলারলি একটা ডেট বের করার চেষ্টা করব স্যাটারডে অর সানডে মর্নিং, যেখানে সারফেস কেমিস্ট্রিটাকে বলার চেষ্টা করবো। তাছাড়া আরো বেশ কিছু ক্লাস বাড়াতে হবে। আমি মানে পরীক্ষার ডেট টেট গুলো জেনে নিয়ে সিলেবাসে যে বাকি টাকি আছে সেই জিনিসগুলো করতে হবে। আর ক্যালকাটায় দেখলাম কিছুটা কেমিক্যাল কাইনেটিক্স এর একটা পার্ট আছে আর কি, সেই কেমিক্যাল কাইনেটিক্স এই পার্টটাকে করতে হবে। কোথায় রে ভাই, মাইক্রোফোন অফ কর, কে আছিস? যাকে মাইক্রোফোন অন হয়ে গেছে, ট্রেনে যাতায়াত করছে, এন্ড অফ লেকচার। তাহলে এই দুটো জিনিস সিক্স সেমিস্টারের কথা মাথায় রেখে মানে আমাকে পরপর করে চলতে হবে আর কি, এই দুটো জিনিস। এবং এই সারফেস কেমিস্ট্রি পার্টটা জ্যামের সিলেবাসে অ্যাকচুয়ালি সিক্স সেমিস্টারে পড়া হবে বলে এই সারফেস কেমিস্ট্রি এই যে পার্টটা এটা জ্যামের সিলেবাসে যেহেতু আছে, এই পার্টটাও এই জ্যামের ছেলেরাকেও এই ক্লাসটাকে করে নিতে হবে আর কি। এবারে দেখি, এবারে তো ভোট হয়ে গেছে, মানে এবারে সব পরীক্ষা টরীক্ষা করে হুটুট করে হবে, তাদের কোনটা প্রায়োরিটি আছে সেইটা মতো করে দেখে সিলেবাস টিলেবাস ঠিক ঠিক করে আমরা করে দেবো। তো বলো, কারো যদি কিছু অসুবিধা থাকে তো বলো। বুঝতে পেরেছো তো পুরো জিনিসটা? এবারে তুমি মলিকুলার স্পেকট্রোস্কপি ফটোকেমিস্ট্রিতে 10 ইয়ার্সে যেসব প্রবলেম পড়েছে সেই প্রবলেমগুলো সলভ করতে থাকো, ঠিক আছে? মলিকুলার স্পেকট্রোস্কপি এবং ফটোকেমিস্ট্রিতে 10 ইয়ার্সে যেসব প্রবলেম পড়েছে সেই প্রবলেমগুলো নিজেরা এই ক্লাস নোটটাকে ফলো করো, হ্যাঁ, করে পুরোটাকে সলভ করো। যেগুলো আটকাবে তা আমাকে প্রত্যেকদিন কিছু করে দেখিয়ে দেবে। মানে আমি ধরো এনএমআর বা ইপিআর, ধরো তোরা যদি খান 4 ক্লাস নেই তাহলে 4টা ক্লাস হতে প্রথমেই যখন ডাউট ক্লিয়ারেন্স বলবো তার কোন প্রবলেমটা আটকেছে আমাকে দিয়ে করিয়ে নিও, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখে নাও, দেখবে তুমি সবই করতে পারবে। এক্ষেত্রে নিউমেরিক্যাল প্রবলেম গুলো যেগুলো আসে সেগুলো যা কনসেপ্ট শিখেছি তার বেসিসে করতে পারার কথা। আর ডেসক্রিপটিভ ব্যাপারগুলো তো ঠিকই আছে, পুরো সিলেবাসটাকে কভার করে করা হয়েছে, অসুবিধা কিছু হবে না। আর এনএমআর ইপিআরটা ক্যালকাটা সিলেবাসে নেই, এটা আদার দেন ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাসে আছে, প্লাস এমএসসি সিলেবাসে আছে। সেখানে এই ক্লাসটা আমার প্যারালালি চলবে। দেখা যাক না, মানে আমি মানে সবই নিশ্চয়ই করে যাবে আর তাহলে